ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধে আজও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল। এতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, পাসপোর্টে ইসরায়েলের নাম সংযুক্ত করে আওয়ামী লীগ পরোক্ষভাবে গণহত্যাকারী দেশটিকে স্বীকৃতি দিয়েছিল। ইলিয়াস মাতবরের রিপোর্ট। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ফিলিস্তিনিদের উপরে ইসরায়েল যে গণহত্যা, বর্বর গণহত্যা চালাচ্ছে, বিশ্বের ইতিহাসে বিরল। বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বিশ্বের মোড়লদের নির্যাতিত গাজার মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পৃথিবীর সমস্ত মুসলিম বিশ্বের যারা মোড়ল আছেন তাদেরকে আহ্বান জানাই, যারা পরাশক্তির একটি অংশ দিচ্ছে ইসরায়েলিদেরকে, তাদেরকে আহ্বান জানাই, এই মুহূর্ত থেকে গণহত্যা বন্ধ করার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ, কিন্তু ইসরায়েলিরা কখনো জাতিসংঘের কোনো রেজলিউশনের প্রতি সম্মান দেখায়নি। এ সময় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, গাজায় 60,000 মানুষকে নির্বিচারে হত্যা করা হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি জাতিসংঘ। সারা বিশ্বে মানবাধিকার নিয়ে কাজ করে, কিন্তু যেখানে মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন ভুলণ্ঠিত হচ্ছে, সেই গাজা স্ট্রিপে মানবাধিকার সংগঠন কোনো কথা বলছেন না। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে সারা বিশ্বের মুসলমানদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কার্যকর ভূমিকা না নিয়ে কিছুটা নীরবতাই পালন করেছে। ইসলামী জাতির অতীতের যে লড়াইয়ের ইতিহাস, সেটাকে ধারণ করে এই মানবতার সপক্ষে আমাদের দাঁড়াতে হবে। এই মানবতার রক্ষা যদি আমরা না করতে পারি, তাহলে ইসলামকে রক্ষা করা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যে শ্রদ্ধা ভালোবাসা, সেটা প্রশ্নের মধ্যে পড়ে যাবে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। গাজার মুসলিমরা আজ অভিভাবক শূন্য। মুসলিম নেতারা ইসরায়েলের হাতে জিম্মি ইসরায়েলের হামলার বিরুদ্ধে ঢাকায় আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক বক্তব্যে এসব কথা বলেন ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। রাজধানী শাহবাগ থেকে শুরু হয়ে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে মিছিলটি শেষ হয়। এতে দলটির ঢাকা মহানগরী শাখার কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। আফজাল হোসেনের রিপোর্ট। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে ঢাকা মহানগর ছাত্র শিবির। শিবির নেতারা বলেন, অভিশপ্ত ইহুদি জাতির পতন সময়ের ব্যাপার। সারা বিশ্বের মুসলমানরা আজ জেগে উঠেছে। আমরা মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে, আমরা বিশ্বের আন্তর্জাতিক হিউম্যানিটারিয়ান সংস্থাগুলোকে ধিক্কার জানাই, আপনারা ব্যর্থ হয়েছেন পৃথিবীর মানবাধিকার প্রতিষ্ঠা করতে। দলটি সেক্রেটারি জেনারেল বলেন, পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকলেও গাজার মুসলিমরা অভিভাবক শূন্য। ফিলিস্তিনের নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধরা ইসরায়েলি বাহিনীর নির্মম গণহত্যার শিকার হচ্ছে। বাংলাদেশ থেকে আমরা বলছি, ওই ফিলিস্তিনে যদি এই জানিজাম তোমরা আর বোমা নিক্ষেপ করো, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেভাবে ধ্বংস করে দিবেন। বিক্ষোভ মিছিলে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা সহ অংশ নেন কয়েক হাজার নেতাকর্মী। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের জাপানি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করতে এসে সুইডিশ কোম্পানি নিলর্ন BSEZ 10,000 স্কয়ার মিটারের একটি প্লট কিনেছে। এ বিষয়ে একটি তাৎক্ষণিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করে কোম্পানিটি। সকালে 2,500-এর BSEZ পরিদর্শনে আসেন চীন, জাপান, সৌদি, আবুধাবি, যুক্তরাষ্ট্র, ভারত ও প্রবাসী বাংলাদেশি সহ 36 বিনিয়োগকারী। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের 2,500-এ জাপানি ইকোনমিক জোন পরিদর্শনে আসেন 36 বিনিয়োগকারী। তাদের মধ্যে চীনের 10 জন, জাপানের 3 জন, সৌদি আরবের 3 জন, আরব আমিরাতের 3 জন, যুক্তরাষ্ট্রের 8 জন, ভারতের 1 জন ও প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ছিলেন 8 জন। এ সময় বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তারা। এখানে উৎপাদনে থাকা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা জানান, বিনিয়োগের চমৎকার সুযোগ রয়েছে এই জোনে। Happy to be part of this Bangladesh Investment Summit. As a company that has evolved in Bangladesh for over 100 years, and we have invested almost $78 million in the first phase. We provide many infrastructure
electricity, water, sewage water, and also internet, everything. Same at the global level. And also this factory can accelerate the development of Bangladesh. This is our target. এ সময় স্পেশাল ইকোনমিক জোনে সুইডিশ কোম্পানি নিলর্ন 10,000 স্কয়ার ফিটের একটি প্লট নেন। এ বিষয়ে চুক্তিও স্বাক্ষর হয়। বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে আরও বিনিয়োগ আসবে বলে আশাবাদী সরকার। সে লক্ষ্যে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আজকে তো আমরা দেখলাম শুধু বিএসইজেড এর সাথে যে আমরা একটা কোম্পানির সাথে তারা চুক্তি করলেন এবং আরও অনেকগুলো কোম্পানি পাইপলাইনে আছেন, তারাও আসবেন এবং বিভিন্নভাবে এটার সাথে আলোচনা দর কষাকষিতে আছে এবং 3ভাবে বিভিন্ন কোম্পানি এখানে আসেন, সরাসরি বিএসইজেড এর সাথে, আমাদের বেজার হেড অফিসে, এমনকি প্রজেক্ট অফিসে যেখানে আসার কথা সেখানেও অনেকে আসেন। আমরা বিভিন্নভাবে তাদেরকে হেল্প করে থাকি। এ সময় উপপ্রেস সচিব জানান এই ইকোনমিক জোনটি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে একটি মাইল ফলক হবে। পুরো ইকোনমিক জোনটা যখন সম্পন্ন হবে আমরা আরও বেশি করে আশা করি যে এখানে বিনিয়োগ আসবে। ইতিমধ্যে যে বিনিয়োগ চুক্তিগুলো হয়েছে এটা 2024 সালে কাজ শুরু করার পরে এর মধ্যে কিন্তু এখানে $200 মিলিয়ন মতো বিনিয়োগ এখানে এসেছে। আরও অনেক বিনিয়োগ এখানে প্রক্রিয়াধীন আছে। আমরা মনে করি যে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এই ইকোনমিক জোনটা একটা সময় একটা মাইল ফলক হিসেবে দাঁড়িয়ে যাবে। যে বিদেশি বিনিয়োগকারীরা আসবেন তাদের সুরক্ষার জন্য বিভিন্ন নীতি ও বিধিবিধানের ধারাবাহিকতার উপর গুরুত্ব দিচ্ছে সরকার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গত 8 মাস ধরে বাংলাদেশে বিনিয়োগ সহজ করার লক্ষ্যে কাজ করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। বিদেশি বিনিয়োগের জন্য দেশে আগে কখনো এত অনুকূল পরিবেশ ছিল না। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025-এর দ্বিতীয় দিন চীনা বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেন। এই সময় প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মেইনল্যান্ড হেডওয়্যার হোল্ডিংস লিমিটেডের ডেপুটি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পলিন এনগান। পরে প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ বিষয়ে বিস্তারিত জানান। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ। এতে উভয় পক্ষ লাভবান হবে বলেও জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয় মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা জানান তিনি। এই সময় বাণিজ্য উপদেষ্টা জানান, সরকারের মূল লক্ষ্য হচ্ছে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, নতুন করে মসুর ডাল, চাল, এলএনজি ও তেল আমদানির অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ। আজকে আমরা তো মসুর ডাল, চাল, এলএনজি এগুলোর ব্যাপারে বলেছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, শুল্ক আরোপ নিয়ে ট্রাম্প প্রশাসনকে যে চিঠি দেয়া হয়েছে সেখান থেকে ইতিবাচক কিছু প্রত্যাশা করছে বাংলাদেশ। আমরা রেসপন্ড করেছি পজিটিভলি। আমরা এক্সপেক্ট করি আমরা কোঅপারেট করব, তারাও কোঅপারেট করবে। সো এটা একটা উইন উইন সিচুয়েশন। একদিকে ওনারা একটা করে ফেললো, আমরা জাস্ট ভজন করে তা না, আমাদের সেটা আমরা তুলে ধরে দিতে। আই হোপ এই জিনিসটা রিজলভ হবে। এটা পজিটিভ হিসেবে, পজিটিভ মানে তাদেরও লাভ হবে, আমাদেরও লাভ হবে। আমরা তো চাচ্ছি না যে আমরা সব কিছু করে ফেলবো। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, ট্রাম্প প্রশাসনকে দেয়া চিঠির বিষয়ে এখনো কোনো উত্তর মেলেনি। তবে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। মৌলিক বিষয় হচ্ছে বাণিজ্য ঘাটতি অপসারণ, কমানো। তো আমরা ওইটার উপরে কাজ করছি। আমরা বিভিন্ন রকম বিশ্লেষণ করছি যে কি কি পণ্য দিয়ে আমরা আমাদের বাণিজ্য ঘাটতিকে কমিয়ে আনতে পারি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। চট্টগ্রামে জুলাই আগস্টে গণহত্যায় সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে সেফ হোমে 16 এপ্রিল জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে চট্টগ্রামের যুবলীগ নেতা অস্ত্রধারী মোহাম্মদ ফিরোজকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এছাড়াও আশুলিয়া লাশ পোড়ানোর মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি সহ 3 জনকে 15 এপ্রিল হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, জুলাই আগস্ট গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্ভব, আইসিসিতে যাবার প্রয়োজন নেই। আসামি ফজলে করিম চৌধুরীকে আমরা একদিনের জন্য ইন্টারোগেশনের অনুমতি চেয়েছিলাম, আদালত সেটা দিয়েছেন। আগামী 16 জুলাই তাকে একদিনের জন্য ইন্টারোগেট করার অনুমতি দেওয়া হয়েছে, 16 এপ্রিল। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেফতার করা হয়। পয়লা বৈশাখ উদযাপনকে ঘিরে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে মঙ্গল শোভাযাত্রায় নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত বৈঠক শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানান, নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হবে 10 এপ্রিল। আরও জানাচ্ছেন রাকিব হাসান। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আইন শৃঙ্খলা রক্ষা সহ আনুষঙ্গিক বিষয় নিয়ে সভা অনুষ্ঠিত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে। সভা শেষে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানান, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বাঙালি এবং আরো অন্যান্য জাতিগোষ্ঠী সবাই অংশগ্রহণ করছে এবার উৎসবে, এবং এটা আপনি সরকারি উদ্যোগে দেখতে পাচ্ছেন। এখনই কিন্তু বান্দরবনে মেলা চলছে, আমাদের নৃগোষ্ঠীর আয়োজনে রাঙামাটিতে চলছে, এবং চৈত্র সংক্রান্তির দিনে ছুটি ঘোষণা করা হয়েছে যাতে ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরা উৎসব করতে পারেন। শোভাযাত্রা করে ঢাকা বিশ্ববিদ্যালয় 10 তারিখে তাদের প্রেস কনফারেন্সে সবাইকে জানাবে। নাম পরিবর্তন যদি করে সেটাও জানাবে, নাম যদি পরিবর্তন না করে সেটাও জানাবে। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তার হুমকি নেই। মানুষকে আপনারা আশ্বস্ত করবেন এখানে কোনো নিরাপত্তা কোনো বিঘ্নিত হতে যেন না পারে, সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনায় এরই মধ্যে 49 জনকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সারা দেশের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পুরো দেশের নিরাপত্তা বিধান করা, আপনাদের নিরাপত্তা দেওয়াও কিন্তু আমাদের দায়িত্ব। যেই জায়গাগুলি ঘটছে ওই যেগুলির নিরাপত্তা দেওয়া আমাদেরই দায়িত্ব। এখন যেটা ঘটে গেছে ওই জন্য যারা এটা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব, এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নিব। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। 54তম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে যুক্ত হল বাংলাদেশ। আজ আনুষ্ঠানিকভাবে আর্টেমিস 1.এ স্বাক্ষর করেছে বাংলাদেশ। এই চুক্তির ফলে বাংলাদেশের মহাকাশ গবেষণা কার্যক্রম ত্বরান্বিত হবে বলে মনে করেন বিটার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। রাজধানীর একটি 5 তারকা হোটেলে বিনিয়োগ সম্মেলন নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, আরও $100 কোটি বিনিয়োগ করবে এনটিপি। এসএম আরিফের রিপোর্ট। মহাকাশ গবেষণায় নাসার সঙ্গে যুক্ত হলো বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থাটির সঙ্গে আর্টেমিস অ্যাকর্ডসে স্বাক্ষর করেছে দেশটি। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানান, নাসার সঙ্গে চুক্তির মাধ্যমে মহাকাশ গবেষণায় সহযোগিতার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হলো। 54তম দেশ হিসেবে আজকে জয়েন করলাম, বা 53টা দেশ একসাথে নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশন নিয়ে কাজ করছে। তো আমি এই যে অ্যাকর্ডটাতে আমরা সাইন করলাম, এই সাইন করে যে জয়েন করলাম, এখান থেকে আমাদের কি লাভ হলো এই প্রশ্নটা যদি করেন তাহলে এখানকার লাভটা দেখতে আমাদের সম্ভবত 20, 25, 30 বছর সামনে যেতে হবে। তিনি বলেন, চলতি বছর $100 কোটি বিনিয়োগে আগ্রহী নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। আমাদের আমেরিকা থেকে একটা বড় ইনভেস্টর গ্রুপ এসেছে। সেই ইনভেস্টর গ্রুপটার কিছু লোকজন অবশ্য আজকে এই ওখানে ওই জাপানিজ ইকোনমিক জোনে গিয়েছিলেন। সরি, আমার এই পয়েন্টটা হয়তো মেনশন করা উচিত ছিল। জাপানিজ ইকোনমিক জোনে আজকে একটা খুবই মিক্সড ক্রাউড গিয়েছিল। আমেরিকান ইনভেস্টর, সাউদি ইনভেস্টর, জাপানিজ ইনভেস্টর, কোরিয়ান ইনভেস্টর, সো চাইনিজ ইনভেস্টর, ইটস এ ভেরি মিক্সড গ্রুপ। বিদেশি বিনিয়োগ আকর্ষণে শীঘ্রই নতুন জ্বালানি নীতি প্রকাশ করবে সরকার বলেও জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। সরকার কি করছে, আগামী 1-2 বছর সরকার কি করবে, তো সেই মেসেজটাই আমরা ওনাদেরকে দিতে চাই যে আমরা সরকার এবং প্রাইভেট সেক্টর এবং ফুল ইকোসিস্টেম একসাথে কাজ করছি টু ইমপ্রুভ ওভারঅল সিচুয়েশন। অফকোর্স উই অ্যাকনলেজ যে আমাদের কিছু শর্টকামিং আছে, বা সেই শর্টকামিংটাকে ইমপ্রুভ করার জন্য আমরা এখন একসাথে কাজ করছি। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। আসলে খুলনা নগরীতে বাটার শোরুম ও কেএফসিতে ভাঙচুর লুটপাটের ঘটনায় 31 জনকে আটক করেছে পুলিশ। এদিকে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। হামলা ও ভাঙচুরের ঘটনায় 2টি মামলা দায়ের সহ জড়িত 49 জনকে গ্রেফতার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অপরাধীদের গ্রেফতার না করা পর্যন্ত এই অভিযান চলবে। আতিক রহমান তিতাসের আরও একটি রিপোর্ট।
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় দোকান ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় 2টি মামলা দায়ের সহ জড়িত অন্তত 49 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে তিনি বলেন, সোমবার বেশ কয়েকটি শহরে গাজায় সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের সময় সংঘটিত সহিংস ও বেআইনি ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। এই হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা এবং আইনের শাসনের অবমাননা। খুলনা নগরীতে বাটার শোরুম ও কেএফসিতে ভাঙচুর লুটপাটের ঘটনায় 31 জনকে আটক করেছে পুলিশ। রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি মোহাম্মদ আহসান হাবিব জানান, আটককৃতদের সোনাডাঙ্গা থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতিও চলছে। তিনি আরও জানান, ভিডিও ফুটেজ ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত অন্যান্যদের শনাক্ত ও আটক করার জন্য চেষ্টা চলছে। এদিকে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের সময় বাটা কোম্পানি ডিলার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। রাতে গাছা থানায় এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান সহকারী উপকমিশনার হাফিজুল ইসলাম। এছাড়া এই ঘটনায় সরাসরি জড়িত উস্কানিদাতা, পরিকল্পনাকারী ও মদতদাতাদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলমান আছে বলেও জানান এই কর্মকর্তা। আমাদের সেনাবাহিনী এবং গাছা থানার টিম খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতিকারীদেরকে ঘটনাস্থল থেকে ছত্রভঙ্গ করে পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর টিম এবং গাছা থানার টিম ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে এই ঘটনার সাথে সম্পৃক্ত 4 জনকে গ্রেফতার করেছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। প্রতিবাদ মিছিলের নাম করে আগামী 29 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন। সচিবালয়ে হজ প্রস্তুতির সর্বশেষ অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, অল্প কিছু দিনের মধ্যেই সম্পন্ন হবে ভিসা প্রক্রিয়াকরণ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সৌদি সরকারের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে হজ যাত্রীদের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন। হজ এজেন্সির অব্যবস্থাপনা ও অসহযোগিতার কারণে কোনো হজ যাত্রী যদি হজ ব্রত পালন করতে না পারে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ধর্ম উপদেষ্টা। এবছর সরকারি মাধ্যমে নিবন্ধিত 5200 জন হজ যাত্রীর জন্য আমরা সকল ধরনের আনুষ্ঠানিকতা তথা মিনায় ও আরাফায় তাঁবু বরাদ্দ, ক্যাটারিং সার্ভিস কোম্পানির সাথে চুক্তি, বাড়ি হোটেল কর্তৃপক্ষের সাথে চুক্তি, পরিবহন কোম্পানির সাথে চুক্তি অনেক আগেই আমরা সম্পন্ন করেছি। আমাদের হজ যাত্রীরা আগামী 29 এপ্রিল হতে হজের উদ্দেশ্যে ফ্লাইট শিডিউল মোতাবেক সৌদি আরব গমন করবেন। প্রবাসীদের ভোটিং এর আওতায় আনতে একটি কার্যকরী উপায় খুঁজবে নির্বাচন কমিশন। এ ব্যাপারে যথাযথ পদ্ধতি বাছাইয়ে বিভিন্ন দেশে চলমান ব্যবস্থা বিবেচনা রাখা হয়েছে, এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ভবনে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। এই কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে এ আশাবাদ জানান সিইসি। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নিচ্ছেন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায়।